عصر التنوير حصل ثورات في غايات العلوم. এনলাইটেনমেন্টের যুগে প্রথম দিকে এই জ্ঞানের যে উদ্দেশ্য, এই জ্ঞানের উদ্দেশ্য তার পথ থেকে বিস্তৃত হয়ে যায়। حتى عصر التنوير في كل الحضارات، في حضارة صينية، في حضارة مصرية، في حضارة ميزوبوتاميا، في حضارة اليونان وروما، في كل الحضارات غاية العلوم كانت الفهم أو الكشف. তো এই যে এনলাইটেনমেন্টের যুগ বা আলোকায়নের যে যুগ আমরা বলে থাকি, এই যুগের পূর্বে ভারতীয় সভ্যতা বলি, চাইনিজ সভ্যতা বলি, মেসোপটেমিয়া সভ্যতা বলি, রোমান সভ্যতা বলি, যত সভ্যতা ছিল সকল সভ্যতার জ্ঞানের উদ্দেশ্য ছিল ফাহম অর্থাৎ বোঝা। فهم الإنسان، فهم الوجود، فهم الكائنات، كشف أسرار الكائنات، أسرار الوجود، كل هذا كان غاية القصوى لكل العلوم حتى عصر التنوير. তো এর পূর্বে যেটা ছিল অর্থাৎ মানুষকে বোঝা, এরপর হচ্ছে সৃষ্টিকে বোঝা, সৃষ্টিতত্ত্বকে বোঝা, এরপরে মহাবিশ্বের যে বিভিন্ন নিগূঢ় রহস্য সেগুলাকে উদ্ঘাটন করা, এগুলাই ছিল জ্ঞানের মৌলিক উদ্দেশ্য। এমনকি এই এনলাইটমেন্টের সময়টা তো এটা অনেকটাই প্রণিধানযোগ্য ছিল। وبدءا بعصر التنوير حصل ثورة كبيرة في العلوم، وتحول هذا الفهم وهذا الكشف تحول إلى القوة والهيمنة. কিন্তু এই এনলাইটেনমেন্টের মধ্য দিয়ে জ্ঞানের যে মূল উদ্দেশ্য, এটার ক্ষেত্রে একটা বড় বিস্তৃতি ঘটে। সেটা হচ্ছে কি, জ্ঞানের উদ্দেশ্য হয়ে যায় শক্তি এবং প্রভাব। حينما كنت معيدا في الكلية أنا زرت لندن، فذهبت إلى جامعة لندن، فأول ما وصلت إلى باب الجامعة رأيت كلمة منقوشة على بابها knowledge is power. বলতেছে আমি যখন ছাত্র ছিলাম তো গবেষণার জন্য লন্ডনে ইউনিভার্সিটিতে যাওয়া হয় সোয়াসে। তো সেখানে যাওয়ার পর আমি দেখতে পাই যে ওইটার দরজায় বড় করে লেখা, বিশ্ববিদ্যালয়ের দরজায় নলেজ ইজ পাওয়ার অর্থাৎ জ্ঞানই শক্তি। هذا كان كلمة فرانسيس بيكون صاحب هذا، أو هذه الكلمة كانت أيضا كلمة قديمة، كلمة لاتينية، ولكن تحول هذه الكلمة إلى ثورة في غاية العلوم، وتحولت العلوم من الفهم، فهم الإنسان، فهم الكون وفهم الوجود، أو كشف أسرار الوجود أو كشف أسرار الكائنات، إلى أن تكون الإنسان صاحب قوة أو قدرة أو الهيمنة أو الغلبة على الكون. তো এটা অনেক প্রাচীন একটা কথা, এটা আপনারা জানেন, ফ্রান্সিস বেকনের একটা কথা। তো এটার মধ্য দিয়ে মূলত জ্ঞানের উদ্দেশ্য যেখানে ছিল মানুষকে বোঝা, বিশ্ব প্রকৃতি থেকে বোঝা, এই বিশ্ব প্রকৃতির নিগূঢ় তত্ত্বকে উদ্ভাবন করা, অর্থাৎ এই সকল কিছুকে বোঝা থেকে জ্ঞান পরিবর্তন হয়ে জ্ঞানের উদ্দেশ্য হয়ে যায় কি পাওয়ার, ক্ষমতা, এরপর হচ্ছে অন্যের উপর প্রভাব প্রতিপত্তি বিস্তারের একটা হাতিয়ার হয়ে যায়। وهذا تصور بداية طبق في علوم الطبيعية، وغاية العلوم الطبيعية تحولت من كشف الوجود أو كشف الكائنات إلى الغلبة والهيمنة أو الحكم على الطبيعة. তো তাদের এই যে নলেজ ইজ পাওয়ার অর্থাৎ জ্ঞান মানে যে শক্তি, দৃষ্টিভঙ্গিতে তারা সর্বপ্রথম প্রয়োগ করে ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে। তো তারা কি করে ন্যাচারাল সায়েন্সের যেখানে উদ্দেশ্য ছিল মহাবিশ্বের বা মহাপ্রকৃতির নিগূঢ় রহস্যকে উদ্ভাবন করা, সেটা পরিবর্তিত হয়ে যায় প্রকৃতির উপর কিভাবে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে পাওয়ার খাটানো যাবে, এটা এতে পরিণত হয়ে যায়। وهذا الفهم الخاطئ تغير تماما علاقتنا مع الطبيعة ومع الكون. علاقتنا مع الطبيعة حتى هذا التصور، حتى هذه الثورة في العلوم الطبيعية كانت علاقة أمانة، ولكن بعد هذه الفهم أو بعد هذه الثورة
تحول هذه العلاقة إلى علاقة التملك، بدلا من علاقة الأمانة تحول إلى علاقة التملك والتغلب. তো ন্যাচারাল সায়েন্সের উপরে এই যে এই দৃষ্টিভঙ্গি, এটা প্রতিফলিত হওয়ার পূর্বে যেমনটা বলতেছিলাম, আমাদের সাথে এই মহাবিশ্বের সম্পর্ক ছিল আমানতের উপরে। কিন্তু এই পাওয়ার বা শক্তি প্রতিষ্ঠিত হওয়ার পর মহাবিশ্বের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্ক ছিন্ন হয়ে গিয়ে মহাবিশ্বের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায় তামাল্লুক, অর্থাৎ এটাকে আমরা কিভাবে মালিক হব, কিভাবে এটার উপর প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এখান থেকে উপকৃত হব। কিন্তু এই ক্ষেত্রে আমাদের সাথে যে আমানতের সম্পর্ক, এই আমানতের সম্পর্কটা পরিবর্তিত হয়ে তামাল্লুক অর্থাৎ মালিকানার সম্পর্কে পরিণত হয়। والإنسان نسي مالك الملك وظن نفسه أنه صاحب الملك وصاحب الدنيا وصاحب الطبيعة حاكمه ومالكه. ফলশ্রুতিতে মানুষ এই মহাবিশ্বের যিনি রব অর্থাৎ মালিকুদ দুনিয়াকে ভুলে গিয়ে সে নিজেই সাহিব অর্থাৎ এটার মালিক বনে যায়, এমনকি সে সকল কিছুর মালিক নিজেকে দাবি করতে থাকে। وهذا الفهم الخطير تسبب إلى سيئات كثيرة. تحولت هذا الفهم إلى الأسلحة الدمار الشامل وإلى الاستعمار وإلى الاحتلال. وأيضا بهذا الطريق الناس أفسدوا الطبيعة وتغير المناخ وتلوث البيئة. بدأ هذه الطبيعة الكبرى لا يستطيع أن يتحمل الإنسان على ظهره. তো ফলশ্রুতিতে এই যে এই দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিকোণ, এটা দখলদারিত্ব নিয়ে আসে, এটা সাম্রাজ্যবাদ এবং শোষণকে নিয়ে আসে, অন্যের দেশ এবং অন্যের সম্পদকে লুণ্ঠন করে শোষণ করে নিজেদের আধিপত্য বিস্তার করার একটা ধারণা, একটা টেন্ডেন্সি নিয়ে আসে। অর্থাৎ সম্পূর্ণভাবে প্রকৃতির সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে একটা পরিবর্তন চলে আসে। এমনকি পরিবেশ এবং প্রকৃতি এতটাই দূষিত হয়ে পড়ে যে আজকে এমন একটা অবস্থা এসেছে, আজকে এই পরিবেশ এবং প্রকৃতি আমাদেরকে বহন করতে সক্ষম নয়। وهذا تسبب إلى فساد في الأرض وفي السماء. تلوث المياه وتلوث الهواء، وحتى الناس لم يكتفي بإفساد الأرض بإفساد المياه والهواء، أيضا حاول أن يفسد الفضاء والسماء. তো এই যে এই বিষয়টা, এটা অনেক ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। আজকে শুধুমাত্র পৃথিবীতে নয়, আজকে আকাশে যে বিপর্যয়, আজকে যে পরিবেশের বিপর্যয়, এই বিপর্যয়ের মূল কারণ হচ্ছে এই দৃষ্টিভঙ্গি এবং এই দৃষ্টিভঙ্গির আলোকে তৈরিকৃত যে জ্ঞান, যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আজকে শুধুমাত্র এটা আকাশ এবং জমিনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আজকে মহাকাশেও চলে গেছে। আজকে আমরা মহাকাশকেও ধ্বংস করতেছি, মহাকাশকেও আজকে আমরা ইমব্যালেন্স, ভারসাম্যহীন করে ফেলার চেষ্টা করতেছি। وظهرت من هذه الثورة في العلوم ثورات أخرى: ثورة صناعية، ثورة التواصل، ثورة الاتصال، ثورة الإنترنت، أو كل الثورات أيضا أنتجوا من هذا. ولكن بقي النية الفاسدة أو الغاية الفاسدة. তো পরবর্তীতে এখান থেকে ভিন্ন একটা স্তরে আমরা প্রবেশ করি, সেটা হচ্ছে শিল্প বিপ্লব হয়, এরপরে যে যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব হয়, যেটা আজকে আমরা ইন্টারনেটের ক্ষেত্রে দেখতে পাই। কিন্তু এই যত পরিবর্তন এবং পরিবর্ধনই হোক না কেন, তাদের নিয়তের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তাদের নিয়ত যে ছিল এই পৃথিবীকে ধ্বংসলীলায় পরিণত করা, ফাসাদ এবং ফিতনা, এটা আজকে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে তাদের প্রত্যেকটা কাজের ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি। الحضارة الغربية إذا نجحت هذه الثورة في العلوم الطبيعية أيضا انتقلت هذا إلى علوم الإنسانية والعلوم الاجتماعية. তো পাশ্চাত্য যখন এই ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে এভাবে সফল হয়, তখন তারা তাদের এই দৃষ্টিভঙ্গিকে হিউম্যান সায়েন্স অর্থাৎ মানবিক জ্ঞান এবং অন্যান্য জ্ঞানের ক্ষেত্রেও তারা এটা প্রয়োগ করতে থাকে। أميل دوركهيم هذا صاحب العلم الاجتماع، هو أيضا انتقل
المنهج أو النظرة في العلوم الطبيعية إلى علوم الإنسانية وإلى علوم الاجتماعية، وأخذوا أن يبحثوا الإنسان والمجتمع بطريق مناهج في علوم الطبيعية المادية التجريبية. তো আপনারা জানেন এমিলে দুরখাইম এই ক্ষেত্রে অগ্রপথিকের ভূমিকা পালন করে, যাকে সোসিওলজির জনক হিসেবে বলা হয়। এই এমিলে দুরখাইম ন্যাচারাল সায়েন্সের জন্য যে মেথড বা যে পন্থা, এটাকে সে সোসিওলজি অর্থাৎ সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে অর্থাৎ মানুষকে নিয়ে গবেষণার ক্ষেত্রে সেটা প্রয়োগ করে, অর্থাৎ ম্যাটারিয়ালিস্টিক একটা দৃষ্টিভঙ্গি থেকে, যেখানে বিভিন্ন ধরনের ম্যাটার অর্থাৎ পদার্থকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য যে পন্থাকে প্রয়োগ করা হতো, এটা সে মানুষের উপর প্রয়োগ করা শুরু করে। وأيضا في العلوم الإنسانية والعلوم الاجتماعية أيضا هم نهجوا نفس المنهج، وبدلا من أن يفهموا أو يشرحوا أو يكتشفوا الإنسان والمجتمع، حاولوا بهذا الطريق أن يكون صاحب الإنسان صاحب المجتمع أو مالك الإنسان أو مالك المجتمع. يعني طبقوا الغاية من العلوم: القوة، الهيمنة، السيطرة، الغلبة أيضا على الناس والمجتمع. তো এই ক্ষেত্রে তারা যেটা করে, অর্থাৎ একই পন্থায় তারা যেভাবে এই প্রকৃতির মালিক হয়েছিল, এই একই পন্থাকে ব্যবহার করে তারা মানুষেরও মালিক হয়েছে বা মানুষের মালিক হওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ এখানেও তাদের যে মূল উদ্দেশ্য, অর্থাৎ শক্তি এবং প্রভাব প্রতিপত্তি, মানুষকে শোষণ করার যে বিষয়টা, এটা তারা এই সোসিওলজি সমাজবিজ্ঞান এবং মানববিজ্ঞানের মাধ্যমে তারা মানুষকে তাদের গোলামে পরিণত করার চেষ্টা করে, এমনকি এইভাবে তারা এক অর্থে বলতে গেলে আজকে সফলও হয়েছে। وتحولت علوم الاجتماعية وعلوم الإنسانية أيضا إلى ثلاثة أشياء: الأسلحة لكي يهيمن على الإنسانية جمعاء، والثروة أو الرأسمال الفلوس، أو القوة الهيمنة والسيطرة. তো তারা এটাকে তিনটা জায়গায় প্রয়োগ করেছে, অর্থাৎ তাদের এই শক্তিকে প্রদর্শন করার জন্য। একটা হচ্ছে অস্ত্র, যেটাকে আমরা ম্যাস ডিস্ট্রাকশন উইপেন বলে থাকি, অর্থাৎ একেবারে শত শত লক্ষ লক্ষ মানুষকে একসাথে হত্যা করতে পারবে এই ধরনের একটা ফ্যাক্টরিতে তারা পরিণত করেছে। এরপর হচ্ছে পুঁজিবাদ, যে পুঁজিবাদের মাধ্যমে তারা মানুষের মালকে শোষণ করতেছে। আর একটা হচ্ছে শক্তি, যে শক্তির মাধ্যমে তারা বিভিন্নভাবে সরাসরি ভাবে মানুষকে তারা শোষণ এবং মানুষকে গোলাম বানানোর পন্থাকে অবলম্বন করেছে।